করলে ভালোই তো, আজকের টপিকটা একটু ইন্টারেস্টিং, পরে বুইলা টিলা গেলে আবার ওকে, একটু। সো বেসিক্যালি কি হচ্ছে, আমি সি প্রোগ্রামিং লিখলাম আর প্রত্যেকটা লাইনকে আমি ব্রেক ডাউন করলাম, বুঝালাম যে ওরা কি করতেছে। এখন একটা লাইন মিসিং যার ব্রেকডাউন আমি করি নাই। তুমি গেস করো তো কোন লাইনটা, কোন লাইনটা আমি ব্রেক ডাউন করি নাই? হুম। এই ফার্স্ট লাইনটা। হ্যাঁ। বলতে পারো যে ভাই আপনি তো প্রত্যেকটা লাইনকে ধরে ধরে বুঝাইছেন, কিন্তু এই যে একটা অদ্ভুত একটা জিনিস লিখা, মানে এটাকে কি বলে, হ্যাশ বলে না? হ্যাশ, হ্যাঁ হুম হ্যাশ তো বলে। হ্যাশ, পরে ইনক্লুড, পরে অ্যারো চিহ্ন দিয়ে আপনি stdio.h কি জানি হাবিজাবি লিখলেন, এটা মানে কি? সো এইটাকে বলা হয় প্রি প্রসেসর বা ম্যাক্রো প্রসেসর। মানে এটার কাজটা হলো, দেখো তো, যদি এটা না লিখি আমি, আমার এই প্রোগ্রামে আমি একবার ওকে বলে দিচ্ছি প্রিন্টএফ কি বা গেট চার কি, না। অথবা এই যে ফ্লট এটার মানে কি, অথবা ইন্ট এটার মানে কি, মানে আমি আমার প্রোগ্রামকে, মানে আমি কম্পিউটারকে বোঝানোর জন্য এগুলার মিনিংও তো আমার উচিত ছিল লিখে দেওয়া, তাই না? হ্যাঁ। বাট আমি তো লিখে দিচ্ছি না। তার মানে আমার হয়ে কেউ না কেউ এগুলো লিখছে যে কিভাবে মনিটরের সাথে আমার স্ক্রিনের কানেকশন করবে, পরে কিভাবে ইনপুট নিতে হবে আমার কিবোর্ড থেকে, কিভাবে কম্পিউটারকে বুঝাইতে হবে এটা একটা ফ্লটিং নাম্বার। তো এইগুলোর ডেফিনেশন বা এগুলো যে কি করে সেগুলোরও ডেফিনেশন কোথাও না কোথাও লিখা একটা ফাইলে। হুম ওই ফাইলটাই হলো আমার এই ফাইলের নাম। এটার ফুল মিনিং হলো স্ট্যান্ডার্ড, মানে স্ট্যান্ডার্ডের থেকে এসটি আসছে, আর ডি আসছে, এই যে এসটিডি, আর আইতে হলো ইনপুট, আর ওতে হলো আউটপুট। মানে এই ফাইলটার নাম হলো স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। তার মানে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট মানে কিবোর্ড আর মনিটরের সাথে যে কানেকশন গুলো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করে, সেটা কিভাবে করে সেটা তো একবারে হার্ডওয়্যার লেভেলের কাজ। সেটা তো আমরা হুম আমাদের জানা দরকার নাই, সেটা হলো যে বানাইছে সি প্রোগ্রামিং এর ক্রিয়েটররা, তারা ওইটা হ্যান্ডেল করছে। যে ওকে ফাইন, তোমার এখানে ইন্ট হওয়া মানে র্যামের সাথে জায়গা বরাদ্দ করার একটা কাহিনী আছে। এই প্রত্যেকটা ফাংশন প্রিন্টএফ এর সাথে তোমার মনিটরের স্ক্রিনের সাথে কিছু একটা কাহিনী আছে। সব কাহিনীগুলো ওরা বানাইছে, অনেক দিনরাত এক করে বানাইছে। বানানোর পরে একটা ফাইল, এটা হেডার ফাইল বলে। এটা ডট সি না, বাই দ্য ওয়ে, এটা ডট এইচ, এটা মানে হলো হেডার ফাইল। এই জন্য হেডার ফাইল, এই জন্য ডট এইচ এক্সটেনশনে দেওয়া। তুমি যদি ইন্টারেস্টেড থাকো যে হেডার ফাইলে কি লেখা, আমি সেটা তোমাকে দেখাইতে পারি। এই যে হেডার ফাইলে এগুলো লেখা, মানে হেডার ফাইল একটা ফাইল। যেমন আমি হেডার ফাইলটা ওপেন করছি তোমার জন্য এসটি ডটে, দেখবা খুবই গিবলিস টাইপের জিনিসপত্র এখানে, এখানে বোঝার মতো ওয়ে নাই আমাদের। আর এই ফাইলটা মোটামুটি কত লাইনের জানো? আহ খুবই গিবলিস টাইপের, বুঝতে বোঝার দরকার নাই। হ্যাঁ। এইটা মোটামুটি আমার প্রসেস, আমার কি রে ভাই, 1437 লাইনের একটা ফাইল। তার মানে সি এর অথাররা 1437 লাইনের একটা ফাইল, মানে কি কি করতে হবে, এই প্রিন্ট এফ কি, হ্যান কি, ত্যান কি। আমি তোমাকে ইন্টারেস্টিং, আমি তোমার সার্চ দিয়ে দেখাই, এখানে প্রিন্ট এফ নামে একটা জিনিস আছে। সো এই যে আমার প্রিন্ট এফ নামেই দেখো, এই যে প্রিন্ট এফ কি করে, প্রিন্ট এফ নামে একটা ফাংশন এখানে ডিফাইন করা। ওকে, তো এই যে প্রিন্ট এফ, এই যে এই দেখো নাম দেখছো, মিনগুয়ে জিএনইউ, জিএনইউ মানে ইউজার ইন্টারফেসের সাথে কানেক্ট করতেছে এই প্রিন্ট এফ। প্রিন্ট এফ এর এখন কি করবে না করবে, এখন বলবে এইগুলো কি লিখছে কিছু তো বুঝতেছি না। সো এগুলো সব হলো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে লেখা, বুঝতে পারছো? হুম আর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা হলো কি, মেশিন কোডের যে আরেকটু উপরের ল্যাঙ্গুয়েজ, যেটা কিনা মেশিনের সাথে সরাসরি কাজ করতে পারে, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। এখন তুমি যদি বলো যে ভাই আমরা যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে আমরা দেখতে পারবো, আমি বলবো অবভিয়াসলি, তুমি যে কোনো কোড করো তখন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কনভার্ট হয়, যেমন ডস এস ফাইলটা, এখানে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা লেখা। ওকে, এই দেখো, হুম এটা কিন্তু অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। তাহলে আমার এই সি ফাইলের মধ্যে তোমার এই প্রিন্ট এফ, গেট চার, ফ্লট, ইন্ট, এগুলোর ডেফিনিশন ও কোথা থেকে কালেক্ট করতেছে, এই যে এই ফাইলটা থেকে, বুঝতে পারছো? বুঝতে পারছো ক্লিয়ারলি? হ্যাঁ যদি হ্যাঁ এই ভাই। ফাইলটা আমি না দিতাম, যদি সাপোজ এই ফাইলটা আমি না লিখতাম, তাইলে আমার এই কোড মিনিংলেস। কারণ আমার কোড হুম। বুঝবেই না যে এই প্রিন্ট এফ কি, গেট চার কি। সো আমি একটা ইরোর, আচ্ছা ভাই, এটাও কি স্টার্টিং এ সবসময় ফিক্সড? এক্স্যাক্টলি এটা ফিক্সড। এই দেখো, আচ্ছা। যখনই আমি এটা দিয়ে এবার রান করার চেষ্টা করলাম, দেখো আমার কম্পাইলার আমাকে একটা ইরোর দিছে। ও বলতেছে রে ভাই,
প্রিন্টএফ কি আমি তো বুঝতেছি না, খেয়াল করছো? হ্যাঁ ও প্রিন্টএফ বুঝতেছে না, আবার গেট চার্ট মানে এই যে এগুলো কি, এগুলো বুঝতেছে না। কারণ ওইগুলোর ডেফিনেশন তো এটার মধ্যে ছিল, মানে ওর হ্যাঁ। মধ্যে এসে না এগুলা ডিফাইন করা। সো এটা রিড করে আবার মানে লিখে আবার আমি কম্পাইল দিলে ও দেখো কোনো ইরর দেয়নি। হুম। এই হলো কাহিনী যে একটা কোডের মধ্যে কত কিছু হচ্ছে। এবার আমি আমার কোডটা একেবারে অরিজিনাল সেটআপে নিয়ে যাই। ওকে নাইস, নিয়ে আসলাম। তো কমান্ড আমার লাগবে না, কমান্ড আমি হাইড করে দিই। সো কিছু কিছু কমান্ড আমি দিয়ে রাখছি, যেমন গেট চার কেন দিছি, কারণ ওয়েট ফর ইউজার ইনপুট বিফোর ক্লোজিং দি কনসোল উইন্ডো। এই গেট চার না দিলে আমার কনসোল উইন্ডোটা একদম খুব দ্রুত মানে পপ ডাউন ক্রস হয়ে যায়, আমি দেখতে পারবো না। তো এটা দিয়ে জাস্ট আমি হোল্ড করে রাখছি আমার স্ক্রিনটাকে। ওকে হ্যাঁ আচ্ছা, মানে একটু আগে আমি যে প্রোগ্রামটা রাইট করছিলাম সেটার মধ্যে তো আমি জাস্ট খালি এর ভ্যালু পাচ্ছি, বাট এটা কার ভ্যালু এটা তো দেখতে পাচ্ছি না, তাই না? হ্যাঁ। আমি চাচ্ছি একটু স্টাইলিং করতে, মানে আমি দেখাইতে চাইতেছি আচ্ছা কার ভ্যালু, সে নামটাও আমি সি প্রোগ্রামিং এ বলে দিতে চাচ্ছি। তাহলে সেটার জন্য আমি দেখো এই যে এই যে পার্সেন্টেজ এফ এর আগে লিখে দিলাম ভ্যালু অফ এ, মানে কাইন্ড অফ স্টাইলিং করলাম না, যে আমি কার ভ্যালু দেখতে চাচ্ছি। হুম আমরা ভ্যালু দেখতে চাচ্ছি এর ইকুয়াল যেখানে তুমি ভ্যালুটা দেখতে চাচ্ছ, মানে ওই জায়গায় রিপ্লেসমেন্ট করবে ও, মানে কাইন্ড অফ একটু হলো স্টাইলিং জিনিস। পুরোটাকে সি পড়বে, যখনই পার্সেন্টেজ এফ পাবে তখনই ও খুঁজবে যে কোন ভেরিয়েবলটাকে তুমি দেখতে চাচ্ছ, হুম। তার ভ্যালুটা এখানে অ্যাসাইন করবে। বুঝতে পারছো? হ্যাঁ। তাহলে এই প্রোগ্রামটা রান করলে কি পাওয়ার কথা বলো, এক্সপেক্টেড ভ্যালু কি হবে? ভ্যালু অফ এ ইকুয়াল 1 ওয়ান। তো এটা শো করার কথা, দেখবে এটাই শো করছে। এখন শুরুতে আমি বলছিলাম না যে প্রত্যেকটা যখন তুমি অ্যালোকেট করো বা ডিক্লারেশন করো, তো ডিক্লারেশন করার সাথে সাথে মেমোরিতে কি হয়, একটা জায়গা বা স্পেস ক্রিয়েট হয় যার লেবেলিং এ, আর ভ্যালু পরে আমি ওয়ান ইনসার্ট করলাম। কিন্তু ওর তোর একটা সাইজ আছে, মেমোরি তোর একটা সাইজ আছে না? হুম মানে মেমোরি তো পুরা র্যাম কে ইউজ করে না, র্যামের একটা পোর্শন, ছোট্ট একটা পোর্শন ইউজ করে। সে কতটুকু জায়গা খেয়েছে বা কতটুকু জায়গা ও অ্যালোকেট করছে সেটা আমি জানতে চাই। হলো, বুঝছো? সো হুম। হুম অ্যালোকেটেড আমি মেমোরিটা দেখতে চাই। তার জন্য দেখো আমি লিখছি সাইজ অফ এ, মানে এর সাইজটা দেখতে চাই। তো এটার জন্য একটা ফাংশন সি তে অলরেডি মানে লিখে রাখছে সি এর অথররা এই জায়গায়, তার নাম হলো সাইজ অফ। সো এই ফাংশনটার মধ্যে তুমি যেই ভেরিয়েবলকে দিবা সেই ভেরিয়েবল কতটুকু মেমোরি র্যামের থেকে ইউজ করতেছে বা কনজিউম করতেছে, অ্যালোকেট করতেছে, সেটা সাইজটা দেখাবে। ওকে, সো দেখাবে বাইটে, মানে বাইটের ইউনিটে। ওকে, সো এটার যেহেতু একটা ইন্টিজার, আর ইন্টিজারকে রিপ্রেজেন্ট করা হয় পার্সেন্ট ডি দিয়ে, বুঝতে পারছো? হ্যাঁ। তো এই জন্য আমি পার্সেন্ট ডি দিছি। তো আমি যদি এবার এই কোডটাকে আবার রান করি, দেখো কোড ব্লকসে ব্যাপারটা ইজি, কোড ব্লকসে কিন্তু F12 প্রেস করলে সব হয়ে যায়, তাই না? হ্যাঁ। আমি এখানে একদম ভেঙে চুরে করতেছি, তো এই জন্য বারবার কম্পাইল করা লাগতেছে, মানে কোড করা লাগতেছে। ইনফ্যাক্ট এখান দিয়েও করা যেত, এখান দিয়েও করা যেত। এখানে ডিরেক্ট আমার একটা বাটন আছে, বাট এটা অনেক কাহিনী হাবিজাবি করে, সো এটার জন্য আমি ইন্টারেস্টেড না। এই যে, সো আমার এই যে কনসোলও দেখাচ্ছে, বাট আমি চাচ্ছি না কনসোলে দেখাইতে তোমার ব্যাপারটা। যে কনসোলে দেখাচ্ছে ভ্যালু অফ এ ইকুয়ালস টু 1 আর সাইজ অফ এ ইকুয়ালস টু 4, মানে আমি এক লাইনে করতে পারি ব্যাপারটা, বাট আমি এটা চাচ্ছি না। আমি চাচ্ছি এটাকে তোমাকে ওই যে ইএক্সি ফাইলটা দিয়ে বারবার দেখাইতে চাইতেছি। সো তুমি যদি এবার এটাকে ওপেন করো, মানে ফার্স্ট ডট ইএক্সি ফাইলটাকে দেখো, এবার ভ্যালু অফ এ দেখাচ্ছে 1 আর সাইজ অফ এ দেখাচ্ছে কত, 4 বাইট। আমি আবারও বলি এটা কোন ইউনিটে দেখাচ্ছে, বাইটের ইউনিটে। তার মানে একটা হ্যাঁ। একটা ফ্লোট ভেরিয়েবল মেমোরিতে কতটুকু স্পেস নেয়, 4 4 বাইট। বাইট। সো 4 বাইট মানে 4 × 8, 4টা 32, 32 বিট। তার মানে হুম 32টা বিট লিখার জন্য যেই পরিমাণ জায়গা দরকার, মেমোরিতে ওই পরিমাণ জায়গা অ্যাসাইন করা হয়েছিল তোমার এই প্লটিংটাকে দেখানোর জন্য। ওকে হুম। নাইস। এখন কি প্রোগ্রামিং ইন্টারেস্টিং লাগতেছে না? এখন তো মনে হচ্ছে না তুমি জাস্ট খালি মানে এখন তুমি ফিল পাচ্ছ যে আচ্ছা আমি যা যা লিখতেছি তার করেসপন্ডিং কি হচ্ছে। হ্যাঁ। এটাই হলো ইন্টারেস্টিং, মানে এই জিনিসটা করতে পারলে তখন আর প্রোগ্রামিং প্রোগ্রামিং মনে হবে না, মনে হবে তুমি মেশিনের সাথে কথা বলতেছো। আদারওয়াইজ কোড মুখস্থ করা তো খুবই মানে খুবই খারাপ একটা ব্যাপার। মানে তুমি, আমি তোমাকে একটা চার্ট ধরায় দেওয়া বলতে পারি আচ্ছা এই এই জিনিস এই জিনিস করে, সো ওইটা খুবই লোয়ার একটা কাজ হবে, সো আমি এটা করি না নর্মালি।
সো এখন তুমি বলতে পারো আচ্ছা ভাই আমি তো কোড বুঝলাম, মানে আমি কোডে কি হচ্ছে এই স্টেপটা বুঝলাম, বাট ওই যে আপনি না বলছিলেন যে মাঝখানে ইন্টারমিডিয়েট 4টা ফাইল জেনারেট হয়, হুম হুম। তো ওইটা কি করতেছে একটু যদি বুঝাইতেন তাহলে তো ভালো হতো। তাহলে প্রথম ফাইলটা জেনারেট হয় ডট আই এক্সটেনশনের। সো ওর কাজ কি? ওর কাজ হলো প্রি প্রসেসর করা, মানে আমার কোডিং এর মধ্যে কাউকে যদি আমি প্রি প্রসেসর, যেমন ধরো এই যে ডট ইনক্লুড, মানে এই যে প্রিন্ট এফ, গেট চার, ওদের ডেফিনেশন তো এখানে আছে। তো আমার কোডটা কম্পাইল করার আগে আমি চাচ্ছি কি এদের এদের ডেফিনেশন কে ওই স্টুডিও ডট এইচ ফাইলের থেকে এনে এ ফাইলের মধ্যে ইনসার্ট করা, এটা চাচ্ছি না? হ্যাঁ তো এই কাজটা ডট আই ফাইলে করা। যখনই ডট ফাইল আই ফাইলটা ওপেন করবা, খেয়াল করো এখানে বোঝা দরকার নেই, কারণ বুঝতে গেলে পাগল হয়ে যাবে। এই ফাইলের মধ্যে কি কি হচ্ছে এটা বোঝা দরকার নেই, বাট এটা কি করছে আমি একটু তোমাকে দেখানো দেখাতে চাই। দেখো এই ফাইলের মধ্যে অনেক হাবি জাবি জিনিসপত্র লেখা, তাই না? হুম লিখার পর ওরা আমার অরিজিনাল কোডটাও এখানে লিখা, দেখো। যেমন ওরা টাইপ, অনেক কিছু টাইপ আনছে, হাবি জাবি আনছে, কিন্তু আমার কোডটুকু কোথায়? তো আমার কোডটুকু অনেক নিচে। এই দেখো আমার মেইন কোডটুকু এতটুকু না, হ্যাঁ আমার মেইন কোড এতটুকু, বাট তার আগে 1018টা লাইন কি অ্যাড করলো ওরা। ওই অ্যাড করলো হলো ওই যে আমি মেইন কোডের মধ্যে যাদের যাদের ডিফাইন করি নাই, যেমন প্রিন্ট এফ, গেট চার, ফ্লট, এগুলোর ডেফিনেশন বা এগুলো কি, সো ওই সব ডেফিনেশন এই 1000 লাইনের মধ্যে ইনসার্ট করে আনছে আগে, বুঝতে পারছো? হ্যাঁ ভাই। এটা হলো প্রথম স্টেপ, যে প্রি প্রসেসিং করলো, করে ডট আই ফাইলটা জেনারেট করলো আমার এই কম্পাইলারটা। দেন ও কম্পাইল করবে। তাইলে এখন কম্পাইল করবে কি? কম্পাইল করবে যে যেমন আমি কোনো ইনপুট নিতে চাচ্ছি বা আউটপুট নিতে চাচ্ছি, তাই না? হ্যাঁ এই কম্পাইল ফাইলটা করে ও ডট এস ফাইলে আনবে মোস্ট প্রবাবলি। হ্যাঁ, ডট এস। তো ডট এস ফাইলে আনলো। এবার এই কম্পাইল ফাইলটা না আগের মতো গিবলিশ এর মতো না, এখন মনে হচ্ছে কেমন জানি ইনস্ট্রাকশনের মতো। যেমন ধরো ফাইল ফার্স্ট, টেক্সট সেকশন, এলসি ওয়ান, মেইন, এখানে হাবি যাবে অনেক কিছু লেখা, এলসি জিরো, মানে কোডটা ছোট হয়ে গেছে, মানে হাজার হাজার লাইন না হয়ে এবার মাত্র 43 লাইন হয়েছে, বাট কেমন জানি পড়া যাচ্ছে, তাই না? হ্যাঁ। এইটা হলো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। আমরা ভুলেও অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ পড়বো না এই কোর্সে, বাট অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ হলো একদম হার্ডওয়্যারের সাথে কানেক্টেড। মানে যেমন আমি বলছিলাম তোমাকে, মনে করে দেখো আমার সিপিইউর মধ্যে মেমোরি আছে, বলছিলাম না? হুম হুম। খুবই ফাস্ট মেমোরি, যাকে আমরা কেশ মেমোরি বলি। এবং সেই কেশ মেমোরি 4 রকমের, নামগুলো তো ভুলে গেছি, L0, L1, L2, L3, মানে এগুলো খুবই ফাস্ট মেমোরি। তারপর আমার হার্ডওয়্যারের মধ্যে আরো অনেক হার্ডওয়্যার আছে, যেমন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আমার কিন্তু মনিটর, স্পিকার, এগুলোর যে ওয়্যার, হার্ডওয়্যারের যে সাথে যে ওয়্যার কানেক্ট না সিপিইউর সাথে, মাদারবোর্ডের সাথে, হুম তো ওই মাদারবোর্ডে ওরা ইনস্ট্রাকশন পাঠাতে পারে যে এই জিনিস করো। সো এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ হলো একদম মানে লো লেভেল ল্যাঙ্গুয়েজ। এইটাই একমাত্র ল্যাঙ্গুয়েজ যেটা কিনা হার্ডওয়্যারের সাথে কানেক্টেড, মানে হার্ডওয়্যারকে ইনস্ট্রাকশন দিতে পারে একদম মানুষের ল্যাঙ্গুয়েজের মতো করে। মানে মানুষের ল্যাঙ্গুয়েজ মানে কি, ইংরেজিতে ইংরেজিতে তুমি যা লিখবা ইংলিশ টাইপের, সেটা হার্ডওয়্যারকে ইনস্ট্রাকশন দিতে পারে। এইটাই একমাত্র ল্যাঙ্গুয়েজ, অন্য কোনো ল্যাঙ্গুয়েজ পারে না। তার মানে তুমি কম্পিউটারে যত হাই লেভেল ল্যাঙ্গুয়েজ পড়ো না কেন, যেমন পাইথন পড়ো, সি পড়ো, সি প্লাস প্লাস পড়ো, জাভা পড়ো, জাভা স্ক্রিপ্ট পড়ো, সব ল্যাঙ্গুয়েজ কোনো না কোনো একটা পর্যায়ে কনভার্ট হয় কিতে, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কনভার্ট হয়। বাট হুম। এই একমাত্র এই ল্যাঙ্গুয়েজটা বা এই কোডটাই হার্ডওয়্যারের সাথে কানেক্ট করতে পারে, বুঝতে পারছো? হ্যাঁ আর এটা রিডেবল, হিউম্যান রিড করতে পারে। যারা কিনা একদম এক্সপার্ট তারা এই কোড পড়তে পারে। আমরা ভুলে এগুলো পড়তে পারবো না যে কি হচ্ছে, বাট ওরা এই কোড পড়ে বুঝতে পারে যে কি কি হচ্ছে, যেটা আমাদের পক্ষে ইম্পসিবল কাইন্ড অফ। সো ওরা এই কোডটা পড়তে পারে। সো এইখানে এসে আমার অ্যাসেম্বলার কি করবে, এই অ্যাসেম্বলি কোডটাকে মেশিন রিডেবল ল্যাঙ্গুয়েজ, মানে মেশিন যেটাকে বোঝে, মানে বাইনারিতে একদম, মানে যেটা লাস্ট স্টেপ, যেটা আমরা আর পারবো না বুঝতে, সেটাই কনভার্ট করে লিঙ্কারের থ্রুতে। ওকে, হুম। মানে উইবার একদম শেষ। এই ফাইল জেনারেট হয়েছে, এই ফাইল আর আমাদের হিউম্যান রিডেবল না, এটা বোঝার কোনো উপায় নাই। সো এইটা হলো আমার ও ফাইল। সো এটা ওপেন হবে না বাই দ্য ওয়ে আমার আমার এখানে। সো ওপেন যদি এনিওয়ে দিই, খুবই, আচ্ছা এখানে ওপেন হবে না, আমার এডিটর এটাকে ওপেন করতে পারবে না, কারণ এক এক এডিটরের একটা রেস্ট্রিকশন আছে। আমি যদি এটাকে ওপেন করার চেষ্টা করি ওপেন উইথ নোটপ্যাড দিয়ে,
দেখো খুবই হাবি যাবি কি জানি, আমার ওপেন করতে পারতেছে না আমার এডিটর, এরকম খুব একটা গিবলিশ টাইপের জিনিসপত্র আসছে না। হুম। তো এই কাজটা করে হলো তোমার আমার ক্লোজ আদার ট্যাবস। ওকে, তো এইটা হলো আমার সেই লাস্ট স্টেপের কোড। আর এইটাকেই জাস্ট এক্সিকিউটেবলে আমার কম্পাইলার বানায় দেয়, মানে আমার জিসিসি কম্পাইলার একদম এই 4টা ফাইলকে জেনারেট করার পর, মানে আই এস ও এই 3টা প্রাইমারিতে জেনারেট করে, 3টা করার পরে সবগুলোকে রিমুভ করে ফাইনাল মাত্র একটা ইএক্সি ফাইল এটাকে জেনারেট করে, বুঝতে পারছো? হুম। জেনারেট করে বাকিগুলো ডিলিট করে দেয়। কিন্তু আমি কোডে এমন ভাবে ইনস্ট্রাকশন দিছি জানি মাঝখানের জিনিসগুলো ডিলিট না করে, এই জন্য আমি দেখতে পাচ্ছি, বুঝতে পারছো? সো ফাইনালি এই কোডটা জেনারেট হচ্ছে যে ফার্স্ট ডট ইএক্সি। আর এইটা একটা সফটওয়্যারের মতো, খেয়াল করে দেখো, সফটওয়্যার যেমন একটা কনসোল থাকে, এটা একটা কনসোল আছে, তুমি যা যা ইনস্ট্রাকশন দিচ্ছে সেটা সেটাও করতে পারতেছে, তাই না? হুম। এই তো সি প্রোগ্রাম দিয়ে আমরা একটা মিনি সফটওয়্যার বানাই ফেললাম, দ্যাটস ইট। তো এই হলো সি এর লাইফ সাইকেল, মানে সি কিভাবে রান করে, সি এর ভিতরে কি হচ্ছে, সি প্রোগ্রামের প্রত্যেকটা সিনট্যাক্সের মিনিং কি। তো এইটা আমি বুঝাইয়া দিলাম, মানে আমি এটা না বুঝালে শান্তি পেতাম না আর কি। এবার আমি তোমার কোর্সে কি পড়াইছে আমি ডেফিনেটলি শিওর এত ডিপে যাই নাই, তারপরও মনে শান্তির জন্য আমি বুঝাইলাম তোমাকে। এবার আমি একটু যদি যাই, এটা মনে হয় আমি বুঝাইছিলাম চ্যাপ্টার 3। ও না, চ্যাপ্টার 3 বুঝাই নাই। তো এবার তারা আমি আর মানে তারাও শুরু করছে বোঝানো একটু একটু করে, যেমন তারা কমেন্ট দিয়ে শুরু করছে। তো সিতে কমেন্ট ডাবল স্ল্যাশ দিয়ে বুঝায়, যে ডাবল স্ল্যাশ আর মাল্টি লাইন কমেন্ট হলে স্ল্যাশ স্টার স্টার স্ল্যাশ দিয়ে এন্ড করে। মানে এগুলা জাস্ট কমেন্টটা কি, যেমন কমেন্ট আমি আগের দিনও বুঝাইছি জানি তোমার কোডটা রিডেবল হয়, মানে তুমি জানি পরে বুঝতে পারো যে আচ্ছা কি ছিল। পরে আউটপুট দেখানোর জন্য যে প্রিন্ট এফ ফাংশন আছে, যেটা আমি তোমাকে একটু আগে বুঝাইছিলাম। তো এই প্রিন্ট এফ ফাংশনের মধ্যে প্রথম প্রথম ডাবল কোটেশনের মাঝখানে ওরা স্টাইলিং এর জিনিসপত্র লিখে। আর ওই যে আচ্ছা ভাই, মাল্টিপল লাইনের কমেন্টস দেওয়াটা কখন মানে দেওয়া হয় এটা আর কি? এটা এক একজনের প্রিফারেন্স, যেমন এই যে আমি গেট চারটা কি করে, সাপোজ তুমি অ্যাজ এ নিউ লার্নার, তুমি তো গেট চার বলতে আমি এখন বলছি, কিন্তু 1-2 দিন পর তুমি নিজে ভুলে যাবা না। হুম। এটা যাতে মনে থাকে তাই কমেন্ট দিয়ে লিখতেছি গেট চারটা আসলে কি করে। এটা হলো ওয়েট ফর ইউজার ইনপুট বিফোর ক্লোজিং দি কনসোল উইন্ডো, মানে এই কাজটা করার জন্য আমি এই জিনিসটা লিখছি, এটা কমেন্ট করে রেখে দিলাম। তার মানে পরবর্তীতে এই কোডটা যখন তুমি পড়বা তোমার কি আমার দরকার হবে, তুমি নিজেই পড়ে জানতে পারবে না গেট চারটা কি করতেছে। হ্যাঁ ভাই। আচ্ছা, এটা হলো এখানে আমি এক লাইনে লিখছি বলে এই লাইন এইটা করছি। বাট সাপোজ ধর আমার যদি 2 লাইনে আমি লিখতে হইতো বা লাইন অনেক বেশি লাগতো এরকম, তখন কিন্তু আমার এটা কমেন্ট দেখো যে আমার ইরর দেখাচ্ছে, কারণ আমি এটা তো বুঝতেছে না সি প্রোগ্রামিং। তাহলে তুমি কি হুম। আবারও ডাবল স্ল্যাশ দিয়ে করবা, মানে ব্যাপারটা বারবার লাইন যত নিবা ততবার ডাবল স্ল্যাশ দিয়ে, ব্যাপারটা খারাপ দেখাচ্ছে না বারবার এটা হুম। করে। তো তার চেয়ে হ্যাঁ। বরং আমি এক কাজ করি, আমি প্রথমবারই একবার মাত্র স্টার্টিং, মানে এটা দিয়ে আমি বুঝাবো যে আমি স্টার্ট করতে চাচ্ছি। আর আমার বাকি যত কমান্ড মানে যত কমেন্ট আমি সবগুলো ওর মাঝখানে লিখে দিব, বুঝতে পারছো? হুম। তো আমার এটা দিয়ে স্টার্ট হয়েছিল, মানে একটু হলে স্টার্ট, আর লাস্টের দুটো হলো এন্ড, আর মাঝে যা লিখবো সবই কমেন্ট। আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি ভাই। এটা হলো কাজটা করে। তো দ্যাটস ইট, এটা হলো আমাদের প্রথম ক্লাসের প্রথম কোডের ব্রেকডাউন। সো এবার একটা জিনিস আমি তুমি হয়তো মিস করছো বা আমাকে জিজ্ঞাসা করো নাই, সেটা হলো ভাইয়া সবই তো বুঝলাম বাট এখানে একটা অদ্ভুত জিনিস করছেন আপনি, এখানে এটা আবার কি লাগাইছেন ব্যাকস্ল্যাশ হুম। এন, এটা মানে এটা মানে হলো নিউ লাইন। মানে সি প্রোগ্রামিং এ যদি আমি এটা না লিখতাম তাহলে কি হয়, আর লিখলে কি হয় চলো বুঝি। আচ্ছা, মেমোরি দিয়ে তো আমাদের আর কোনো কাজ নেই, মেমোরিটাকে ডিলিট করে দিই, হ্যাঁ তো বুঝাইছি আমি, এটা ডিলিট করে দিই। আর গেট চারটা রাখি, কারণ আর এই গেট চার কি করে সেটা আমি বুঝাইতে পারছি। তো আমি এটাকে আগের মতো এক সিঙ্গেল লাইনে নিয়ে আসি। আচ্ছা ওকে, সিঙ্গেল লাইনে নিয়ে আসলাম। আর আমি এই নিউ লাইনের কোডটা যদি বাদ দিই, এবার যদি আমি আবার রান করি, ওকে রান করলাম। এবার যদি আমি আমার ওই ইএক্সিটি, বাই দ্য ওয়ে, বারবার ইএক্সি না রান প্রেস করে আমি এখানেও মানে আমার এই কনসোলের এই ব্যাকগ্রাউন্ডও আমি রান করতে পারবো। তুমি যদি দেখতে ইন্টারেস্টেড থাকো, আমি জাস্ট খালি ওই যে ফার্স্ট ডট ইএক্সি, মানে যেটা হলো ওর নাম তাই না, হুম। FIR ফার্স্ট লিখে আমি যেটা প্রেস করি ইএক্সি ফাইলটা আসলো না।
হ্যাঁ। এটা যদি আমি এন্টার ধরি তাহলে আমার এখানেও রান করা যায় আর কি। আচ্ছা। তো আগেরটাই ও রান করছে, আমি এটাকে আবার সেভ করি, দেন আবার এক্সিকিউট করি। বারবার আগের কোডটাই রান করতেছে, কারণ কি জিসিসি। আচ্ছা আমি এটা ফার্স্ট করি তারপর করি, ডাজন্ট ম্যাটার। আচ্ছা এবার দেখো ভ্যালু অফ এ চাইতেছে না? হ্যাঁ। ভ্যালু অফ এ চাওয়ার পর তোমার ওয়েট করতেছে, কিন্তু সেম কাজ যদি আমি নিউ লাইন না দিয়ে ধরো আরো একটা জিনিস প্রিন্ট করি, যেমন আমি এবার আরো জিনিসপত্র ইজি করার জন্য আমি সবকিছু বাদ দিয়ে জাস্ট স্ট্রিং রাখি, তাহলে আরো বুঝবা ভালো মতো। যেমন হ্যালো লিখলাম, দেন এখানে লিখলাম ওয়ার্ল্ড। ওকে, সো আমি কোনো ভেতরে কিছু ইয়া দিই নাই, কোনো ভেরিয়েবল ইনপুট করতে চাই না, জাস্ট খালি এটা করতে চাই। তোমার এক্সপেক্টেড আউটপুট কি হতে পারে, তুমি একটু আগে এক্সপেক্ট করো এটা আউটপুট কি হতে পারে। যখন একটুকে আসবে ও তো প্রিন্ট পাইলো, তার মানে হ্যালো প্রিন্ট করবে না? হ্যাঁ। তারপর ওয়ার্ল্ড পাইছে, তার মানে তোমার অ্যাজাম্পশন হতে পারে আচ্ছা হ্যালো তো এইখানে প্রিন্ট করছে, আর আমি একটা নতুন লাইনে ওয়ার্ল্ড লিখছি, তাহলে ওয়ার্ল্ডটা মনে হয় তাহলে এইখানে হবে, তাই না? পাশাপাশি হবে এটা নাকি? হলো তো তুমি এক্সপেক্ট করতেছো এটা, তাই না? আচ্ছা। হ্যাঁ। বাট এইটা হবে না, এটা হবে এইটা। এখন কোয়েশ্চেন হলো কেন, এটা এক্সপ্লেন করার চেষ্টা করো কেন। কারণ তুমি যে একটা লাইন ব্রেক করছো, মানে এই যে একটা নতুন লাইনে আসছো, নিউ লাইনে যে আসছো, এটাকে সি প্রোগ্রামিংকে বলছো? উম, প্রোগ্রাম কি জানে তুমি একটা নতুন লাইনে দেখতে চাও, বা তুমি নতুন লাইনে আসছো যে? না। প্রোগ্রাম সেটা বোঝে না, মনে রাখবা সি কে এই জন্য অনেকে হেট করে বা অনেকে এটাকে একটু আনকমফোর্টেবল ফিল করে, কারণ এখানে তুমি যা দেখতে পাও লজিক্যালি তা হয় না, তোমাকে সবকিছু লিটারেলি সবকিছু বলে দিতে হবে, বলার বাইরে একটা জিনিসও করে না। বাট পাইথন অথবা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানে সি চারো যারা সিনটেক্সটা ইজি, ওইখানে এগুলো বলা লাগে না, ওইখানে তুমি যাই লিখবা তাই করবে। ওইখানে ব্যাপারটা এরকম, এখানে মানে এরকম এত হিডেন জিনিস নেই। তো এখানে সবকিছু বলে দিতে হবে। তার মানে তুমি চাচ্ছ, এটা রান করে আমি তোকে দেখাই যে তোমার আউটপুট কি দিবে। এটাই যে এরকম হ্যালো ওয়ার্ল্ড দিচ্ছে, কোনো স্পেস নাই, বাট তুমি চাচ্ছ হ্যালোর পর একটা লাইন গ্যাপ হইতে বা একটা স্পেস দিতে। যদি আমি একটা লাইন গ্যাপ চাই, মানে একটা নতুন লাইনে চাই, তাহলে এই যে ব্যাকস্ল্যাশ এন মানে হলো নিউ লাইন, কমান্ডার মানে হলো নিউ লাইন, এটা দিলে আমার একটা নিউ লাইন জেনারেট হবে। এবার দেখো হ্যালো এক লাইনে, ওয়ার্ল্ড আরেক লাইনে দেখাইতেছে, তাই না? হুম। তো এটা জাস্ট ফরম্যাটিং, মানে আমার ইনপুটকে সৌন্দর্য বর্ধন করার জন্য আমরা এই কাজগুলো করে থাকি, বুঝছেন? তো এই যে স্ল্যাশ এন দিয়ে তারা এগুলো বলতেছে। আচ্ছা, তারপরে এই যে বেসিক ইনস্ট্রাকশন কিভাবে করে, যেমন আমার প্রিন্টএফ ফাংশনের মধ্যে যেখানে যেখানে পার্সেন্ট এফ পাবে, যেমন সাপোজ ধরো দুইটা আউট ভেরিয়েবলকে তুমি যদি শো করতে চাচ্ছ, মানে এটাকে যখন প্রিন্টএফ পাবে তখন দা সাম অফ লিখার পর ও পার্সেন্ট এফ পাইছে না, হুম। মানে একটা ফ্লোটিং ভেরিয়েবল চাচ্ছে, তো ওইটার ভ্যালু ও কোথায় পাবে? এতে, সিরিয়ালি, তাই না? হ্যাঁ। পরে ও এফ পাইছে, এটার ভ্যালু আবার কই খুঁজে পাবে? বিতে। বিতে। লাস্টে আবার একটা এফ পাইছে, এটার ভ্যালু আবার কোথায় খুঁজে পাবে? সিতে। সাম। হ্যাঁ। তাহলে চলো একটা মজা করি এটা নিয়ে, মানে এটা নিয়ে একটা টেস্ট করি চলো। মজাটা হবে, আমি ফ্লটিং এর তিনটা নিই, মানে এ বি সি। ওকে, তিনটা ভেরিয়েবল ডিফাইন করলাম। এ এর মধ্যে দিলাম ওয়ান, বি এর মধ্যে দিলাম টু, আর সি তে দিলাম অ্যাডিশন। ওকে, আর আমি প্রিন্ট এফে চাচ্ছি এই তিনটাকে দেখতে, যেমন আমি চাচ্ছি এটা বলুক এ প্লাস বি, মানে পার্সেন্টেজ এফ এ প্লাস পার্সেন্টেজ বি ইকুয়ালস টু এটা। ওকে, কি করলাম তাহলে বলো তো? এটা কি করবে, আমার প্রথম পার্সেন্টেজে এ তে ইনসার্ট করবে, দ্বিতীয় হুম। পার্সেন্টেজ আমার বি তে ইনসার্ট করবে, তারপর পার্সেন্টেজ সি তে ইনসার্ট করবে। ওকে, আরেকটা আমি ভেরিয়েবল নিলাম ডি। আচ্ছা ডি তে কিছু অ্যাসাইন করি নাই, এবং ডিটা আমি লিখলাম এখানে। এখন এটার আউটপুটটা কি হতে পারে তুমি গেস করবা, আমাকে বলো। আউটপুটটা কি হবে, গেস কর। তো প্রথমত তুমি বলতে পারো ওয়েট, আর ডিতে ভ্যালু তুমি অ্যাসাইন করতে পারো। ডিতে ধরো আমরা নর্মাল ভ্যালু অ্যাসাইন করতেছি,
করলাম। এখন এটার আউটপুটটা কি হতে পারে আমাকে বলো তো, এই কোডিং এর আউটপুটটা এগুলার সাম হবে নাকি? সাম হয়ে আমার এই সি যেখানে আছে মানে তার জন্য, মানে ব্যাপারটা ম্যাপিংটা বোঝার চেষ্টা করো। ম্যাপিংটা হচ্ছে হলো এই প্রথম পার্সেন্টেজ এফ খুঁজতেছে কাকে, এ কে পাবে, দ্বিতীয় হুম। পার্সেন্টেজ এফ খুঁজে পাবে বি কে, তৃতীয় পার্সেন্টেজ পাবে সি তে। তার মানে ডি এর জন্য তো কোনো অ্যালোকেটেড নাই, বরাদ্দ নাই, তাহলে ডি কে প্রিন্ট হবে না। না। তার মানে কিন্তু প্রোগ্রাম কি কোনো ভুল দেখাবে এতে, এরর দেখাবে তোমার মতে? উম, হ্যাঁ, দেখাইতে পারে। না, ভুল দেখাবে না। কোশ্চেন কেন দেখালো না? সি কখনো তোমাকে এই জি যে এখানে শো করবে না তাতে কোনো প্রবলেম নেই, মানে তোমার ও তো এখানে কোনো রেস্ট্রিকশন দেয় নাই যে কয়টা ভেরিয়েবল তুমি এখানে ইনসার্ট করতে পারবা, এখানে ইনসার্ট এ কোনো রেস্ট্রিকশন নাই। ও জাস্ট এখানে ম্যাপিং করে, যে এই পার্সেন্টেজের সাথে এখানে ম্যাপিং করে। তো এখানে যদি কিছু কমও রাখো বা বেশিও রাখো, ও ডাজেন্ট ম্যাটার, ও এগুলো খুঁজে পাবে না। যেমন তুমি যদি এখন বলতে পারো যে ভাই তাহলে এটা কি হবে, যে আমি পার্সেন্টেজ এফ একটা বাড়ায় দিলাম এখানে, হুদাই মানে আজিরা অ্যাপ বাড়ায় দিলাম, আর এখানে ডি দিলাম না, 3 নাম্বার আউটপুটটা দিলাম না। তার মানে এবার আমি ইনপুট দিচ্ছি 3টা, বাট দেখে রাখতেছি 4টা, তাই না? তো হুম। এটা কিন্তু আমাকে ইরোড দিবে না, বাট এটা প্রিন্ট করবে কি সেটা একটা ইন্টারেস্টিং দেখার বিষয়। ও দেখো একটা গার্বেজ ভ্যালু 32 প্রিন্ট করছে না, হ্যাঁ। আবার রান করো দেখবে আরেকটা গার্বেজ ভ্যালু 32 রান করতেছে বারবার। ও তার কারণ হলো একটা ইন্টিজার ভ্যালু 32 সেটাই রান করতেছে আর কি, তো গার্বেজ ভ্যালুটা রান করতেছে। মানে এই অ্যাপ এর ভ্যালুটা ও কিন্তু একবার গার্বেজ, মানে মেমোরি থেকে যাকে পাচ্ছে তাকে একজনকে ধরে নিয়ে তার ভ্যালুটাকে জাস্ট প্রিন্ট করতেছে 32, বুঝতে পারছো? হুম। নাইস। তো এখানে ইনপুট আউটপুটের মধ্যে তুমি মানে মানে ভুল বা বেশি কম বেশি দিলে কোনো সমস্যা নাই, এখানে কোনো ইরর হয় না, সেটা বুঝতে চাইলাম আর কি, মানে সিকোয়েন্সটা বুঝতে চাইলাম আর। তাহলে ইনপুট আউটপুট বুঝছো, এবার আউটপুট তো বুঝলা, বাট তুমি ইউজারের থেকে ইনপুট নিতে চাও, ওকে, সেটা কিভাবে নিবা? এটা একটা ইন্টারেস্টিং ম্যাটার, এইটা বুঝতে পারলে মাশাআল্লাহ তুমি আসলে সি এর অনেক কিছু জেনে যাবা, মানে এটা খুব ইন্টারেস্টিং। সো এবার দেখো আমি চাচ্ছি, মানে আমি প্রথম যখন ডিক্লারেশন করলাম এ একটা ডেটা বা ভেরিয়েবল, আমি কিন্তু এখনো এর মধ্যে কোনো ভ্যালু অ্যাসাইন করিনি, করছি? না। তার মানে এখনো আমি যদি মেমোরির দিকে তাকাই তাহলে ব্যাপারটা এরকম হয়ে আসে না, যেটা মেমোরি অ্যাড্রেস, এই মেমোরি অ্যাড্রেসে এই আছে, তাই না? হুম। এখন তোমার মনে অনেক প্রশ্ন থাকতে পারে যে আমি কিছু অ্যাসাইন না করি তাহলে এর মধ্যে কি, চলো একটু দেখি তো। মানে কিছুই কিন্তু এতে ডিফাইন করিনি বা দেই নাই ভ্যালু, তারপর আমি দেখতে চাচ্ছি যে আমার এর মধ্যে কি স্টোর করা আছে সেটা আমি দেখতে চাচ্ছি। সো পার্সেন্ট টি নিউ লাইন কমা এ, কিন্তু আমি এর মধ্যে কিন্তু কিছু ডিক্লেয়ার করিনি, করছি? না। তারপর আমি দেখতে চাচ্ছি এর মধ্যে কি আছে। সো আমি এটা কম্পাইল করে যখন রান করব, দেখো এতে 0, ওকে, মানে আমি কিছু হুম। রাখি নাই, তারপর বাই ডিফল্ট ভাবে সি কি করতেছে বলতো, একটা 0 জিনিস অ্যাসাইন করে রাখে হুম। করার পরে। কিন্তু আমার খুব শখ হইলো যে আমি এর মধ্যে একটা জিনিস অ্যাসাইন করব, বাট আমি ডিফল্ট ভাবে না, ইউজার থেকে ইনপুট নিয়ে করব, বুঝতে পারছো? হুম। তো সেটা কেমনে? ওকে, সো একটু কি করলাম চলো দেখি। সো একটু করে হলো আমি প্রথমে আগে ইউজারকে বলতাছি যে ভাই তুমি একটা নাম্বার এন্টার করো, আমি দেখতে চাচ্ছি নাম্বারটাকে, ওকে। ও একটা নাম্বার এন্টার করবে, তারপর যে নাম্বারটা এন্টার করলা, ধরো 5 বা যেটা এন্টার করলা, তার মানে ওইটার সাথে সি কি করবে, কোন একটা ভেরিয়েবল কে অ্যাসোসিয়েট করবে না? যেমন আমার বেলায় এ কে। হুম। এখন এই অ্যাসোসিয়েশনটা করবে কেমনে, তোমার মনে প্রশ্ন থাকতে পারে যে আপনি তো বললেন আচ্ছা আমি স্ক্যান করব, মানে স্ক্যানার দিয়ে স্ক্যান করবো, মানে আমার কিবোর্ড থেকে আমি যে ভ্যালুটা দিব সেটা স্ক্যান করবে, কিন্তু এই স্ক্যানের ভ্যালুটা যে এতেই পাঠাইতে হবে, এই অ্যাসোসিয়েশনটা করে কেমনে সি? একটা মনে কোশ্চেন জাগে না? হ্যাঁ। এটা জাগে হলো, এটা করে হলো অ্যাড্রেসে, মেমোরি অ্যাড্রেসে। দেখো আমার সি এর জন্য একটা মেমোরি অ্যাড্রেস কি ফিক্স করা না, যে এই মেমোরি অ্যাড্রেসে আমি এ কে দিব, অ্যাসাইন করবো। ইনিশিয়ালি এটাতে কি অ্যাসাইন করা 0, তাই না? হুম। কারণ আমি চাচ্ছি আমার প্রিন্ট এফ লিখার পর আমি যা এখানে ইনপুট দিব, ধরো 10 বা 20 যেটাই দিই কিবোর্ডে, কিবোর্ডে যখন এটা দিয়ে এন্টার মারবো তখন এই ভ্যালুটা, এই দেখো এই যে একটা ফ্লোটিং ভ্যালু, সেটা অ্যাসাইন হচ্ছে কারতে,
এতে, হুম কিন্তু সামনে একটা চিহ্ন আছে এম্পারসেন্ট, তাই না? এই এম্পারসেন্টের কাজটা কি, মানে এইখানে কি এমন হিডেন আছে এম্পারসেন্ট সাইনটায়, যেটা আমার এই ভ্যালুটাকে সাথে আমার তখন এ কে রিপ্লেস করে ও 10, মানে আমার ওই ভ্যালুটাকে রিপ্লেস করবে। এই পুরো কাহিনীটা তাহলে হচ্ছে কি এই এম্পারসেন্ট দিয়ে, তাই না? হুম। তারপর আমি প্রিন্ট করে দেখতে চাচ্ছি যে আমি আসলে এর মধ্যে ওই ভ্যালুটা অ্যাসাইন হয়েছে কিনা, মানে ভেরিফাই করতে চাচ্ছি। ওকে, তো চলো এটা করি। তো আমি যখন এটা রান করব, দেখো এন্টারের নাম্বার, খেয়াল করছো যে আমার থেকে একটা নাম্বার চাচ্ছে, এন্টারের নাম্বার, তাই না? হ্যাঁ। তো আমি যদি একটা নাম্বার দিই, এনি নাম্বার এখানে দিই, সাপোজ ধরো 10, নাম্বার দিলে দেখো আমাকে খুব সুন্দর দেখায় দিল যে ইউ এন্টার 10। ওকে, এতটুকু ক্লিয়ার? হুম তুমি একটা কোশ্চেন জিজ্ঞেস করতে পারো যে আমি তো দিলাম 10, বাট ও 10.00 ইনসার্ট করলো কেন? যেহেতু আমার টাইপটা ফ্লট, আমি যেই নাম্বারে দিই না কেন ওইটাকে ফ্লটে কনভার্ট করে নেয়। ওকে, আরো মজার বিষয় হলো উল্টাটা কি হয়, যেমন তুমি দিলা ইন্টিজার, তুমি দিলা যদি ইন্টিজার, স্ক্যানও করলা ইন্টিজার, বাট প্রিন্টও করবে ইন্টিজারটাই। ওকে, এটা আমরা দেখতে ইন্টারেস্টেড যে এইটার বেলায় কি হবে। সাপোজ এইটার বেলায় আমি একটা দশমিক নাম্বার দিব, তাহলে সেটা কি প্রিন্ট হবে কিনা দেখি, চলো। তো আমি দিলাম 10.1234, কিন্তু আমার প্রিন্ট হয়েছে কত, 10 না? হুম। তার কারণ কি বলতো? কারণ আমার এইটা যে কন্টেইনার যেখানে আমি স্টোর করতেছি, সেটা তো একটা ইন্টিজার নাম্বার কন্টেইন করে। তো তুমি যদি এখানে একটা ফ্লোটিং নাম্বার দাও, ও কিন্তু এটাকে ইন্টিজার হিসেবে, মানে ইন্টিজার পার্টটুকু নিয়েই বাকি ট্রাঙ্কেটেড করে ওইটুকুই স্টোর করবে, বুঝতে পারছো? হ্যাঁ ইনফ্যাক্ট তুমি বলবা না আমি বিশ্বাস করি না আপনাকে, কারণ কি আপনি তো এখানে ডি দিচ্ছেন, এই জন্য আমি বিশ্বাস করি না, এই জন্য হয়তোবা প্রিন্টএফ ফাংশন ডেসিমেলটা দিচ্ছে, অ্যাপ দিচ্ছে না। তাহলে আমি বলবো এখানে তুমি এফ ও দিয়ে দেখো, তারপর সেটাকে রান করে দেখো, যেমন 10.123। এখন একটা মজার জিনিস হচ্ছে, এটা জিরো বানায় ফেলছে। হলো তো কেন? মানে আমি কেন? আগের বার তো 10 দিত, একটা মানানসই ছিল, কিন্তু এবার দিতেছে জিরো, হোয়াট দা হ্যাক, মানে এটা কি করলো? এটা কেন? এই রোডটা এক্সপ্লেন করার চেষ্টা করো তো। তোমার এই প্রিন্টএফ ফাংশনটা যাকে খুঁজে, মানে এটা তো ডেটা টাইপটাকে ইন্ডিকেট করে নাকি? হুম। ও তখন টাইপকে আগে ম্যাচ করে, দেখে যে এই টাইপটা আর এই টাইপটা কি ম্যাচ করতেছে কিনা। যদি ম্যাচ করে তবেই ও এটাকে রিপ্লেস করে ভ্যালু দিয়ে, বুঝতে পারছো? হ্যাঁ। যদি ম্যাচ না করে তাহলে ওই ভ্যালুটাকে ট্রাঙ্কেট করে এখানে একটা ডিফল্ট ভ্যালু বা একটা গার্বেজ নাম্বার এটাকে পিক আপ করে। এটা করছে, বুঝতে পারছো? হুম তো দেখো, মজার বিষয় হলো যখন তুমি ইরোর পাবা, আমি যখন ছোটবেলায় ইরোর পেতাম, মানে যখন প্রথম দিকে সি প্রোগ্রাম শিখছিলাম, তখন আমি ইরোর পেলে বেশি খুশি হইতাম, কারেক্ট হলে খুশি হইতাম না। কারণ যখন তুমি ইরোর পাও তখন তুমি ইরোরকে ব্রেক ডাউন করা বা এক্সপ্লেনেশন করার ইয়া খুঁজো, তখন তোমার প্রোগ্রামটা কিভাবে কাজ করে এটা তোমার আরো ক্লিয়ার হয়, বুঝতে পারছো? হ্যাঁ। তো এটার এক্সপ্লেনেশনটা আমি বুঝতে পারলাম, আমি কেন জানি এখানে আসছিলাম। আচ্ছা, এন পার্সেন্টটা কি করে সেটা আমি বুঝতে যেতেছি। তো চলো আমি এটা আরো অনেক কাহিনী করি। আহ তো আমি চাচ্ছি যে ইউজার এই যে এর জন্য যে অ্যাড্রেসটা, মেমোরি অ্যাড্রেসটা অ্যাসাইন করছে আমার র্যাম, সেটা দেখতে। আহ তো বাই দ্য ওয়ে, দেখবে আমি লিখার আগে আমার কোড সাজেস্ট হয়ে যায় এখানে, তাই না? হুম। এটা কারণ হলো আমার এই ভিএস কম্পাইলেশনের সাথে কোপাইলেট কানেক্ট করা, সো ও সাজেস্ট করে প্রচুর। তো এটা আমার একটা বিরক্ত করা, আমি চেষ্টা করি এটাকে ইয়া করে রাখতে, বাট এটা একটা সময় ভালো, কারণ অনেক সময় আমি যা লিখতে চাই ও আগেই এটা বলে দেয়, যেমন আমি যা লিখতে চাইলাম মেমোরি অ্যাড্রেস ও আগেই সেটা লিখে দিছে আমার জন্য, বাট আমি চাচ্ছি না আমি ওর সাজেশনটা ইউজ করতে। সো আমি অলওয়েজ আমার মতো করে এটা লিখবো, মেমোরি অ্যাড্রেস অফ এ, সো পার্সেন্টেজ ইউ। এখানে একটা কাজ করব, এখন সেটা বলবা যে এটা কি করতেছি। সো মনে রাখবা মেমোরি আমার, এটা হলো আমার কাইন্ড অফ ডেটা টাইপ বা ভ্যারিয়েবল, আর ওর মেমোরি অ্যাড্রেস হলো এইটা দিয়ে সি বুঝে। মানে n% এ দিয়ে ওর মেমোরির লোকেশন, মেমোরির যে একটা অ্যাড্রেস,
সে ওই অ্যাড্রেসটাকে বোঝে, বুঝতে পারছো? হুম সো এটা দিয়ে যখন আমি লিখতেছি, এখন বলবো ভাই এখানে ইউ লিখলেন কেন, এখানে ডিও লিখতে পারতা, কারণ মেমোরি অ্যাড্রেসটা একটা ইন্টিজার, একটা অ্যাড্রেস একটা ইন্টিজার নাম্বার না, নেগেটিভ তো হবে না, তাই না? হুম যেহেতু নেগেটিভ হবে না, মনে রাখবা ইন্টিজার নাম্বার ডিটা দুই রকমের, একটা লং ইন্টিজার আর একটা হলো আনসাইন্ডেড ইন্টিজার, মানে যেখানে প্লাস মাইনাস নাই, একটা হলো সাইন্ডেড ইন্টিজার। মানে এগুলো আরো অনেক, মানে ইন্টিজারের মধ্যে আবার অনেক কাহিনী আছে, আমরা এগুলা যদি লাগে তাহলে পড়বো, নাহলে বাদ। আমি যেহেতু মেমোরি অলওয়েজ আনসাইন্ড, মানে প্লাস মাইনাস দরকার নাই, আর আনসাইন্ড হলে একটু মানে মেমোরি আরো বেশি ইফিসিয়েন্টলি ইউজ হয়, এই জন্য আমি এখানে ইউ লিখছি। তোমার এখানে ডি লিখলেও কোনো সমস্যা হতো না, বাট আমি ইউ লিখছি আর কি। So, এই এন পার্সেন্ট দিয়ে ও এখানে কি ইনসার্ট করে বলতো, এর মেমোরি অ্যাড্রেসটা, বুঝতে পারছো? হুম এটাও আমাকে দিবে, চলো দেখি আসলে দেয় কিনা। তাহলে আমি এটাকে আবার কম্পাইল করে রান করি। নাইস, খুবই সুন্দর একটা জিনিস দিল। এই দেখো খুবই বড় একটা নাম্বার দিছে, তাই না? হ্যাঁ তার মানে আমার র্যামের মধ্যে, আমার র্যাম তো, আমার র্যাম যেমন আমার এই কম্পিউটারে যেটা আছে সেটা মেবি 16 জিবি, মোস্ট প্রবাবলি 16 জিবি, জিবি নাকি 8 জিবি আল্লাহ জানে, মোস্ট প্রবাবলি 16 জিবি। 16 জিবি র্যাম মানে কত, 6 ইন্টু গিগাবাইট, আর 1 গিগাবাইট মানে কত, বিশাল বিশাল, মানে 2 ইন্টু 2 4, 2 ইন্টু 2 4, মানে বিশাল, বুঝতেই পারতেছো হুম এত বাইট আছে। সো ওই বাইটের মধ্যে কোনো একটা স্পেসিফিক বাইট, মানে যদি সিকোয়েন্স করতা তার পজিশন অনেক হইতো না, কারণ এখানে বুঝতেই পারতেছো কোটি 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 মেমোরি বিট, হ্যাঁ কোথাও না এই অ্যাড্রেসের একটা বিট আছে, ওইখানে আমার এই এর জন্য মেমোরি অ্যালোকেশন করা হয়েছে। আর তার বাস্তবতা কি, তুমি বলতে পারো যে আমি এটা আমি মানি না, আপনার কথা আমি বিশ্বাস করি না, আমি এটা দেখতে মানে, তাহলে আমি বলবো এই কোডটা যতবার রান করো ততবার দেখবা এটার মেমোরি অ্যাড্রেস, আমার গেট চারটা লাগবে না, সরি আমি জাস্ট খালি 2 লাইন লিখি। তো যতবার আমি এটা কম্পাইল করবো দেখবা মেমোরি অ্যাড্রেস ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায়, কারণ আমার র্যাম তো দেখো আগের বার কত ছিল, 332398, আর এবার হলো 1533, কারণ আমার মেমোরি তো, র্যাম তো এক এক মেমোরিটা তো ইউজ হচ্ছে, বিশ্বাস করো না করো, আমার র্যাম প্রতিনিয়ত যে কত সফটওয়্যার ব্যাকগ্রাউন্ডে রান হচ্ছে সবার জন্য অ্যালোকেট হচ্ছে, মানে সবাইকে কিছু না কিছু র্যাম দিতে হইতেছে, মেমোরি দিতে হইতেছে, তাই না? হুম তাহলে ও যাকে ফ্রি পাচ্ছে, মানে যে আগে হাতে পাচ্ছে ওই জায়গায় আমার এ কে অ্যাসাইন করতেছে আমার এই প্রোগ্রামটা। তাহলে এক এক সময় এটা এক একটা হবে, তুমি বিশ্বাস না করে দেখো, প্রত্যেকবার রান করো দেখো এক একটা দিবে, প্রত্যেকটা রান করে এক একটা দিবে, কারণ হলো ও যেখানে ফাঁকা পাচ্ছে সেখানে আমার এই মেমোরিটাকে ইনসার্ট করে দিতেছে, তাই না? হুম এইটা হলো কাজ। তো মেমোরিটা হলো এম পার্সেন্ট এ দিয়ে বোঝায়। আর যখন তুমি স্ক্যানএফ দিতেছো, এটা দিতেছো, তুমি আসলে করতেছো কি, যে ইউজার যে ওই ভ্যালুটা দিচ্ছে এই জায়গায়, মানে 10 বা যাই দিচ্ছে, সেটাকে তুমি অ্যাসাইন করতেছো এই যে এর অ্যাড্রেসে, বুঝতে পারছো? এই যে অ্যাড্রেস দিয়ে তুমি এটা, এই জন্য এন পার্সেন্ট এ দাও তুমি। এখন ক্লিয়ার হ্যাঁ ভাই কেন এন পার্সেন্ট এ দাও? স্ক্যান অফ করতেছো এই ডেটা টাইপ, মানে ডেটা টাইপ, কোন ডেটা টাইপের তুমি ভ্যালু অ্যাসাইন করতেছো ওইটাকে এর অ্যাড্রেসে তুমি অ্যাসাইন করো। আই হোপ তুমি স্ক্যান অফ তো বুঝছো, তাই না? জি ভাই সো স্ক্যান অফ ফাংশন তারা এখানে জাস্ট বলে দিছে। ওকে নাইস। সো স্ক্যান অফ ফাংশন কি করে সেগুলো বুঝাইতেছে, এই যে সিম্বল বলে রাখছে, কেন এটা সিম্বল বললো এটাকে এক্সপ্লেন করলে ভালো হইতো, এটা মনে হয় পরে করবে, উই উইল সি দ্য মিনিং লেটার, আচ্ছা পরে দেখবে যখন ফাংশন আর পয়েন্টার পড়াবে তখন পড়াবে, ওকে নাইস। আচ্ছা, এই যে যেমন গেট চার, এটা কি ওয়েট করে ফর ইউজার টু ইনপুট এ ক্যারেক্টার, মানে এটা দিয়ে তোমাকে হোল্ড করে রাখে স্ক্রিনটাকে, তো এগুলো তারা বুঝেছে, আমি বুঝেছি, তারাও বুঝেছে। ভেরিয়েবল 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 ইউজিং ভেরিয়েবল, এই যে হ্যান ত্যান হাবি জাবি, ভেরিয়েবল, ভেরিয়েবলকে ডিফাইন করা। আচ্ছা কনস্ট্যান্ট এটা কি, আহ আমরা তো তিনটা অলরেডি জানলাম, আমি তোমাকে আবারও বলি। সিতে আমরা যা যা পড়তেছি মোটা দাগে চারটা ক্লাসের উপরে এগুলো স্টোর হয়, ডেটাটা কিভাবে স্টোর হচ্ছে আর কি। একটা হলো অটোমেটিক ওয়েতে, এটা হলো এক। 2 নাম্বারটা হচ্ছে রেজিস্টারে, এটা খুবই ফাস্ট, মানে সিপিইউ রেজিস্টারে এটা সেভ হয়। 3 নাম্বারে এটা স্ট্যাটিক। 4 নাম্বারে হলো এটা এক্সটার্নাল। তো এইগুলো হলো ক্লাস, মানে আমার একটা ভেরিয়েবল কিভাবে সেভ হবে আমি সেটাও সি কে বলে দিতে পারবো, খুবই ইন্টারেস্টিং।
আর যেগুলো আছে যেমন এবার তারা যেমন দেখাইলো কনস্ট এর মানে কি। কনস্ট মানে হলো একটা ভেরিয়েবল যার ভ্যালু তুমি চেঞ্জ করবা না পুরো প্রোগ্রাম জুড়া, ওইটা কনস্ট্যান্টে থাকবে। যেমন ফর এক্সাম্পল আমি এখানে এ কে তো ডিফাইন যখন করছিলাম, মনে রাখবা ডিক্লারেশনের সময় একবার ডিফাইনও করা যায়, যেমন আমি এখানে 10ও লিখতে পারতাম। মানে ডিফাইন আর আমি একবারে করতে পারি, বুঝতে পারছো? এটা কোনো ভুল হুম। না। এখন আমি যদি আর স্ক্যানএফ না করলাম, স্ক্যানএফটা ডিলিট করে দিলাম, এটা মেমোরিটা আমার দেখতে চাচ্ছি না, আমি যদি পরবর্তীতে জাস্ট খালি এ এর ভ্যালুটা দেখতে চাই, ভ্যালু অফ এ, যদি এর ভ্যালুটা দেখতে চাই আমি জাস্ট খালি এটা পার্সেন্ট ডি, যেটা ইন্টিজার, এটা দিলেই হবে, তাই না? হুম। এখন যদি আমি আবার এ কে নতুন একটা ভেরিয়েবলে অ্যাসাইন করি 20, আমি যদি আপডেটেড ভ্যালু অফ এ দেখতে চাই, তাহলে এটার আপডেটেড ভ্যালু এখন কত দেখাবে? 20 না? হুম। চলো তাহলে এটাই হয় কিনা, আমি প্রথমবার এটা এ 10 দেখাবে, পরের বার 20। দেখো তো এটাই করলো কিনা। ভ্যালু অফ এ প্রথমে 10 দেখাইলো, পরে আপডেট করে এটা 20 করলো, তাই না? হুম। মানে আমি বুঝতে পারতেছি একটা ভেরিয়েবলকে আপডেটেবল করা যায়। কিন্তু মজার বিষয় হলো যখন তুমি এটাকে কনস্ট লিখবা, তখন দেখছো তুমি কিন্তু আর এটাকে রিডিফাইন করতে পারতেছ না, এখানে একটা ইরর দেখতে দেখতে পাইতেছো। হুম। কারণ তুমি কনস্ট্যান্ট মানে তুমি প্রোগ্রামকে বোঝাতে চাচ্ছ যেমন এটা কখন ইউজ করে, যেমন পাই। তুমি জানো যে পাই আমার পুরো ম্যাথের মধ্যে এটা একটা কনস্ট্যান্ট নাম্বার। সো এটা তুমি ভুলবশত জানি রিডিফাইন কেউ না করতে পারে, তার জন্য এই ভেরিয়েবলটা তুমি চাচ্ছ যে প্রোগ্রামের শুরুতেই এটাকে কনস্ট্যান্ট বানায় রাখা, মানে পরবর্তীতে যখন কেউ একজন পাই লিখবে সে জানি বুঝতে পারে আরে আমার এটা তো ভুল হচ্ছে। ওকে, সো হুম। এবার যে প্রোগ্রামটা রান করো একটা এরর খাবা, দেখছো? মানে রান করতে দিচ্ছে না, তোমাকে এরর দিচ্ছে, কারণ তুমি কনস্ট্যান্ট জিনিসটাকে রিডিফাইন করতে চাচ্ছ। ক্লিয়ার? হ্যাঁ। তো এটা হলো কনস্ট্যান্টের কাজ, মানে একটা ভেরিয়েবলকে ভ্যালু ফিক্স করে দেওয়া, কনস্ট্যান্ট। আর অ্যারিথমেটিক অপারেটর তুমি বুঝোই, প্লাস মাইনাস সাবট্রাকশন এগুলো যে করা, অ্যাসাইনমেন্টও বুঝছো। টু সামারাইজ, রাইট program to add two numbers from user input. নাইস, ও এবার আমাকে সব দিতে থাকবে। নাইস, দেখছো? সো হুম। এই জন্য কোপাইলটকে আমি সাথে রাখি, কারণ যেগুলো বেসিক সেগুলো আমি বারবার লিখতে গেলে টাইম নষ্ট হবে। সো এই প্রোগ্রামটা কি করতেছে দেখো তো, প্রথমে যেহেতু দুইটা নাম্বার অ্যাড করতে চাচ্ছি, তার মানে আমার দুইটা ভেরিয়েবল লাগবে এ আর বি, আর ওদের হুম। যেটা সাম করে আমি রাখবো, তার মানে আরেকটা ভেরিয়েবল, তিনটা ভেরিয়েবল লাগবে, এই জন্য তিনটা ভেরিয়েবলের ডিক্লারেশন দিলাম। তারপর প্রথমত প্রিন্ট করে আমার দুইটা নাম্বার আমার থেকে আক্স করবে যে আরে ভাই দুইটা নাম্বার আমাকে দাও, যে নাম্বার অ্যাড করতে চাই। স্ক্যানএফ কি করবে, স্ক্যানএফ আমার দুইটা নাম্বারকে স্ক্যান করলো, এই যে দুটো নাম্বার, যে এন পার্সেন্ট এ এর মেমোরি তার বি এর মেমোরি, সেগুলোকে অ্যাসাইন করবে। আর সাম ফাংশন কি করবে, আমার এ আর বি কে যোগ করবে, প্রিন্ট এফ ফাংশন সেই সামটাকে আমাদের দেখাবে। প্রোগ্রাম ক্লিয়ার? হুম। ওকে, নাইস। তো এবার যদি আমি এটা জেনারেট করি, ও দেখো এন্টার টু নাম্বার। সো নাম্বারটা কিভাবে দিবা, তুমি প্রথমে দেখো 10 দিলা, এন্টার দিলা, ও এখনো স্ক্রিনে ফিজ হয়ে আছে, মানে আমার কাছে আরেকটা ইনপুট চাচ্ছে। এবার 20 দিয়ে এন্টার দিলা, তখন সাম করে 30 দিয়ে দিল, বুঝতে পারছো? হুম। নাইস। এখন তুমি এটা এভাবেও দিতে পারতা, অথবা তুমি 10 দেওয়ার পর একটা স্পেস রাখলা, তারপর 20 দিলা, ও সেটাও দিতে পারলো। মানে ডাইরেক্ট কথা, তুমি একটা ইনপুটের পর আরেকটা জায়গায় কি কি দিলে ও বুঝবে যে তোমার ইনপুট দেওয়া শেষ। স্পেস, এন্টার, এন্টার দেওয়া মানে তো নিউ লাইন দেওয়া। তো এগুলো করলে সি প্রোগ্রামিং অলরেডি মানে বুঝে যায় যে ফার্স্ট পার্টটুকু হলো প্রথম ভেরিয়েবলের জন্য, মানে প্রথমটার ভ্যালু, আর স্পেস দাও, এন্টার দাও বা যাই দাও, তারপরে যে নাম্বারটা অ্যাসাইন করবে সেটা হলো পরেরটার জন্য, বুঝতে পারছো? হুম। এটাও অটোমেটিক বোঝে। আমরা এগুলো নিয়ে আরো আলোচনা করবো যে এই কম্বিনেশনে যদি ঝামেলা হয়, ঘাপলা হয়, তাহলে কি হবে। আমি মাঝখানে রেকর্ড অফ করে দিচ্ছিলাম। সো প্রত্যেকটা লাইনকে আমি ব্রেক ডাউন করি যে একটু করে কি, এটা হলো আমার হেডার ফাইল। হুম। তো হেডার ফাইলটা মানে হলো আমি যে ফাংশনগুলো ইউজ করি, মানে যেগুলো বিল্ড ইন, প্রিন্টএফ, স্ক্যানএফ, তারপর ইন্ট, এই সবগুলোর মিনিং এখানে দেওয়া। হ্যাঁ। তো এই মিনিং গুলো আমি
এই জন্যই আমি আর লিখি না বা বলি না যেগুলোর মানে কি, কারণ ওরা এখান হুম থেকে মিনিং গুলো বের করে নেয়। নাইস। হুম দেন হলো আমার প্রোগ্রাম শুরুই হয় এই মেইন ফাংশন থেকে। ফাংশনের কোনো ইনপুট দিচ্ছি না আমি এখানে, এই জন্য কোনো ইনপুট নাই। কার্লি ব্রাসেস এর মাঝখানে এইটুকে ইনস্ট্রাকশন, মানে আমি কি করতে চাই একটু হলো ইনস্ট্রাকশন। আচ্ছা আর আমার এখানে ইন দেওয়ার কারণ হলো আমার মেইন ফাংশন অলওয়েজ কিছু না কিছু রিটার্ন তো করবা তুমি, যেমন আমি রিটার্ন করতেছি 0, আর এইটা মিনিং হলো এক্সিট, মানে আমার প্রোগ্রাম শেষ, এবার আমি এক্সিট করব। সো এটা বোঝানোর জন্য আমরা রিটার্ন 0 দিই, মানে আমার মেইন ফাংশনের রিটার্ন 0 মানে হলো এক্সিট করবে ও, আর কিছু করবে না। তার মানে নিচে কিছু লেখা থাকলেও সেগুলো কম্পাইল করবে না, ও এর আগ পর্যন্তই কম্পাইল করবে। হুম যেহেতু 0 রিটার্ন করতেছো, 0 একটা ইন্টিজার নাম্বার, তো এই জন্য মেইনের সামনে আমি ইন্ট দিলাম। হ্যাঁ আচ্ছা, এইবার ভেতরে কি করতেছে, এটা হলো আমরা যে ভেরিয়েবল নিয়ে কাজ করব ইনস্ট্রাকশনে, সেগুলোর ডেফিনেশন ডিক্লেয়ার করতেছে, মানে এটাকে বলে ডিক্লারেশন। সো ডিক্লারেশন করতেছে আমি আমার ভেরিয়েবল এবিসিডি ডেটা টাইপ কি হবে, ডেটা টাইপটা হবে ইন্ট। তো এটা হবে আমার ডেটা টাইপ ইন্ট। দেন আমি জাস্ট এগুলো প্রিন্ট ফাংশন কি করে আমি বুঝাইছি, যে ডাবল কোটেশনের মাঝখানে ও কিছু লিখে। এখন লিখার মাঝখানে যদি কোনো সময় এম পার্সন আলা কিছু পায়, তার মানে ও বুঝতেছে যে আচ্ছা এম পার্সন মানে হলো এটা হলো একটা কন্টেইনার, মানে একটা হোল্ডার, মানে লিখার হুম সময় ওইভাবে লিখবে এন্টার টু নাম্বার। এখন এম পার্সেন্ট পাইছে মানে এখানে ফাঁকা জায়গা, মানে ফাঁকা জায়গায় কি অ্যাসাইন করবে সে ডিপেন্ড করে কমার পর, মানে ডাবল কোটেশনের পর কমা দিয়ে তুমি যে ভেরিয়েবলটা লিখবা, মানে ধরো এ লিখলাম, তাহলে হুম এ লিখলে আমার এ তো একটা ইন্টিজার ছিল, তার মানে এখানে সেই কন্টেইনারে শো করতে চাচ্ছ কি তুমি পার্সেন্ট ডি, মানে একটা ইন্টিজার, তখন এখানে এর ভ্যালুটা শো করবে 10। বুঝতে পারছো? আর স্ক্যানএফ কি করে, স্ক্যানএফ কি করে, যে তুমি কিবোর্ডের থ্রুতে যে নাম্বারগুলো দাও যেমন 10 আর 20, এই নাম্বারগুলোকে তার মেমোরিতে অ্যাসাইন করে বা অ্যালোকেট করে, এন্ড পার্সেন্ট দিয়ে তার মেমোরিকে বুঝায়। মানে ধরো কোন একটা র্যামে দুইটা জায়গা আছে, একটা জায়গা হলো ধরো একটা র্যান্ডম অ্যাড্রেস 1 2 3 4, এই মেমোরি অ্যাড্রেসটা এ যখন তুমি ডিক্লারেশন করো তখন এর জন্য বরাদ্দ হয়ে গেছে অলরেডি, মানে হুম এর জন্য এই মেমোরিটা বরাদ্দ হয়ে গেছে। আবার আরেকটা মেমোরি কোন একটা জায়গায়, এটা নট নেসেসারিলি সিকোয়েন্সিয়াল হইতে হবে, নট নেসেসারিলি এ আর বি আলাদা আলাদা জায়গা থাকতে পারে র্যামের। সো বি এর জন্য একটা জায়গা মেমোরি ধরো 2 3 4 5, এই অ্যাড্রেসটা বি এর জন্য এই জায়গায় অ্যালোকেশন হয়ে গেছে, সিমিলার ওয়েতে সামের জন্য হয়ে গেছে, কিন্তু ওইখানে কোনো ভ্যালু নাই, ইনিশিয়াল ভ্যালু গুলো হলো 0 0 0। বুঝতে পারছো? যখন তুমি হুম স্ক্যানএফ করতেছো মানে তখন ওই যে অ্যালোকেট হয়েছে এর জন্য বি এর জন্য সি এর জন্য মেমোরি, ওই এম পার্সেন্ট দিয়ে মেমোরি অ্যাড্রেসটা বোঝায়, ওই অ্যাড্রেসে প্রথমটাকে তুমি অ্যাসাইন করে দিচ্ছ, আবার পরের অ্যাড্রেসে তুমি বিটাকে অ্যাসাইন করে দিচ্ছ, মানে তুমি ধরো এ কে 10 দিলা বি কে 20 দিলা, তার মানে ওই অ্যাড্রেসে ও ওইটাকে অ্যাসাইন করে দিচ্ছে। বুঝতে পারছো? হুম আর এখানে হলো একটা ম্যাথমেটিক্যাল অপারেশন করছি, বাই দ্য ওয়ে সি। আচ্ছা, একটা বড় জিনিস বলতে তো ভুলেই গেছি, সেটা হলো এই প্লাস ইকুয়াল এগুলো সি কেমনে বোঝে, এই অপারেটর গুলো, তারও একটা বিশদ আলোচনা পসিবল, বাট আমার মনে হয় এটা তোমাদের আউট অফ দি, এই জিনিসটা আসলে আউট অফ দি কোর্স, কারণ এটা খুবই জটিল। মানে সি কে কেমনে বুঝাইছে যে ইকুয়াল মানে এখানে রাখো, প্লাস মানে যে আমাদের ম্যাথমেটিক্স এর প্লাস, এগুলো হুম কেমনে বুঝাইছে সির, এটা আপাতত খুবই ডিফিকাল্ট, বাট এনিওয়ে মানে কিছু ভাবে বুঝাইছে আর কি। তখন এর মধ্যে যে ভ্যালুটা সেটা হলো 10, আর বি এর মধ্যে যে ভ্যালুটা 20, এটা তুমি অ্যাড করে এই সামের মধ্যে 30 রাখো, এটা হলো এইটুক করে। হুম প্রিন্ট এফ আবার এই সামের মাঝখানে এই এটাকে রিপ্লেস করে প্রিন্ট করে দেখাবে, পরে রিটার্ন 0, মানে আর কোনো কাজ নেই, প্রোগ্রাম এক্সিট, শেষ। আচ্ছা ভাই এখানে আর আমি ওই যে ওইগুলো ব্রেকডাউন করলাম না, আই ফাইল কি করে, ও এস কি করে, ওগুলো দরকার নেই, এগুলো আমাদের আউট অফ দি কোর্স, এগুলো আসলে দরকার নেই। তো আই হোপ আমরা যতটুকু